আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং সহজ টপিক পড়ব, সেটা হচ্ছে নত্ন এবং সত্যবিধান। আপনারা কিন্তু হয়তোবা দেখেছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষায় নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু এই নত্ন এবং সত্যবিধান থেকে প্রশ্ন আসে। তো নত্নবিধান কি? তৎসম শব্দে বানানে মধ্যাহ্ন এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্নবিধান, মানে মূর্ধন্য এর ব্যবহার কিসের মধ্যে? তৎসম শব্দে। কিন্তু তৎসম শব্দের রাইটার নাম কি? সংস্কৃত শব্দ। ভালো করে মনে রাখবেন, মানে আমাদের কনফিউশন হয় না কোথায় দন্তন্য হবে আর কোথায় মূর্ধন্য হবে। তো নত্নবিধান পড়লে আমরা মোটামুটি পেরে যাব। তো প্রথমে যদি দেখি শব্দের ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি কী কী? ওই ট বর্গীয় ধ্বনি পাঁচটি, ট ঠ ড ঢ মূর্ধন্য, এই পাঁচটি আপনার কি ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনি যদি থাকে, আর কি থাকে? রি র মূর্ধন্যস্ব। রি র মূর্ধন্যস্ব থাকলে তখন আপনার মূর্ধন্য হয়। ভালো করে মনে রাখবেন, ট বর্গীয় ধ্বনি এবং রি র মূর্ধন্যস্ব থাকলে কেমন? যেমন ঘণ্টা, ট আছে মূর্ধন্য হবে। লুণ্ঠন, ঠ আছে ট বর্গীয় ধ্বনি, মূর্ধন্য হবে। কাণ্ড, ট ঠ ড, ওই যে ড বলছিলাম না, তো কাণ্ড, কাণ্ড আছে মূর্ধন্য হবে। ঋণ, এই যে রি, মানে এক কথা এগুলো শব্দ থাকলে আপনার ট হবে, এই তো কথা। কারণ, ব্যাকরণ, এই যে র আছে কিন্তু এর আগে মূর্ধন্য রাখে। তো কথা বুঝতেছেন তো? ট বর্গীয় ধ্বনি কিংবা আপনার যদি রি র মূর্ধন্যস্ব থাকে তাহলে অবশ্যই মূর্ধন্য হবে। এরপরের নিয়মটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখি দেখুন তো। এখানে 2 নম্বর নিয়মে বলা হয়েছে রি র মূর্ধন্যস্ব এরপর স্বরধ্বনি, মানে স্বর ও স্বর এগুলো। এরপর হচ্ছে মূর্ধন্যস্ব, অন্ত্যস্ত অ, ব, হ, অনুস্বার এবং ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি থাকলে তারপরেও কী হয়? মূর্ধন্য হয়। এটা একটু বড় রুল, তবে পড়ে নেবেন। মানে রি র মূর্ধন্যস্ব থাকলেও তো আমরা এর আগে পড়েছি যে মূর্ধন্য হবেই, কিন্তু এরপরে যদি আরও একটা শব্দ হয়, মানে আপনারা যদি দেখুন, মানে এখানে কৃপণ, কৃপণ, এই যে ক্রি রি, মানে রি আছে না নিচে, কয়ের নিচে, তো এরপর কি আছে আপনার প, তো প আছে, এই যে প, প বর্গীয় ধ্বনি থাকলে তারপর কী হবে? আপনার মূর্ধন্য হবে। হরিণ, হ আছে, র আছে, র এর পর যে মূর্ধন্য হবে এটা তো আপনারা জানেন। অর্পণ, এই যে রেভ আছে, এরপর কি আছে? প আছে, এখানে কী হবে? আপনার মূর্ধন্য হবে। অর্থাৎ রি র মূর্ধন্য এরপরে স্বরধ্বনি, এই কয়েকটা শব্দ ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি থাকলে তারপরে আপনার কী হবে? মূর্ধন্য হবে। এটাই মোটামুটি আপনার নত্নবিধানের সূত্র আর কি, বা নিয়ম। এরপর যদি আমরা দেখি কতগুলো শব্দ আছে, এই শব্দগুলোতে মানে এমনিতেই মূর্ধন্য হয় স্বাভাবিকভাবেই। এই 42টা শব্দ আপনার ভালো করে একদম মুখস্থ করতে হবে। সেটা কি? চাণক্যমাণিক্য গণ, বাণিজ্য লবণমন, বেনুবিনা কঙ্গন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানগুণ পূর্ণবেণী, ফণি অনু, বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কৌণ ভান পঞ্চান, চিক্কন নিক্কন তুনো, কবিনী ভুনিক, গুণ গণনা পিনাক পুণ্যভান। এই হচ্ছে 42টা শব্দ, একদম রক্তের সাথে মিশা ফেলবেন, মানে এটা আপনার শিখতেই হবে। এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এইখান থেকে বেশিরভাগ আসে। ওই যে নিয়ম দেখালাম, এর চেয়ে বেশিরভাগ আপনার আসবে নিজের কোনটা স্বভাবতই মূর্ধন্য হয়, তখন দিয়ে দিবে ওইরকমভাবে ঋণ ঋণ নাকি এগুলা। তো যাই হোক, এই 42টা শব্দ একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এগুলো কিন্তু কোনো নিয়ম মানে না, আমি আবার বলতেছি, স্বভাবতই হয়। এরপর যদি আমরা দেখি যে সত্যবিধান, সত্যবিধান কাকে বলে? ঠিক মূর্ধন্যর বিপরীত। তৎসম শব্দে বানানে মূর্ধন্যস্ব এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে কি? সত্যবিধান। তো সত্যবিধানের মানে মূর্ধন্যস্বের ব্যবহার আর কি। তো মূর্ধন্যস্ব ব্যবহার কোথায়? তৎসম শব্দে। এটাও ঠিক একই রকম, ওই ট বর্গীয় ধ্বনি আর রি র, এটা যেহেতু মূর্ধন্যস্ব ব্যবহারই পড়তেছি সেহেতু মূর্ধন্যস্ব নয়। রি র থাকলে আপনার মূর্ধন্যস্ব হয়। যেমন কৃষক, ক্রি, এই যে রেব আছে, কৃষক হবে। এরপর দেখুন দৃষ্টি, এখানে কিন্তু এই যে দয়ের নিচে কী আছে? রি আছে, রিকার আছে, তাই না? তো এখানে কী হবে? মূর্ধন্যস্ব হবে। যে বর্ষা, ব আছে, তারপরে যে কষ্ট, কষ্টর এখানে কি আছে? আপনার ট আছে। তো এই যে ট বর্গীয় ধ্বনি আর রি র থাকলে মূলত আসলে আপনার ট হবেই, এটা আসলে প্রধান কথা। এরপর হচ্ছে রস্যই আর রস্যৌ কারান্ত উপসর্গর পর সাধারণত মূর্ধন্যস্ব হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন এই যে অভিষেক, অভিষেক কী আছে এখানে? রস্যইকার, ভর উপরে মূর্ধন্যস্ব হবে। যে প্রতিষেধক, ত্রি, এই যে পত্তি, তির উপর কি ঋষিকার আছে, তাই না? তাহলে এখানে কী হবে? মূর্ধন্যস্ব হবে। প্রতিষ্ঠান, ত ঋষিকার, ঋষিকার আছে, মানে রস্যইকার আর কি এক কথায়, তো মূর্ধন্যস্ব হবে। এরপর কি 3 নম্বর নিয়ম? স্বর ও এবং স্বর আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এবং র এরপর প
প্রত্যয়ের পর মূর্ধন্য ষ হয়। যেমন ভবিষ্যৎ, এইখানে দেখুন ভবিষ্যৎ, এইখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে আপনার এই ভ হবে আর কি। তারপর ব যোগ অ কিন্তু আছে মাঝখানে, যে ভ বো, তারপর কি ব রস্য, এই যে ঋষিকার আছে ব বি, তো ভো বি এখানে একটু লক্ষ্য করুন। তো এখানে আপনার দেখুন যে অকারান্ত কিন্তু স্বরধ্বনি আছে, এই জন্য কিন্তু আপনার কি হয়েছে, এখানে আপনার মূর্ধন্য ষ হয়েছে। এরপর মুমূর্ষ কিংবা চক্ষুষ্মান এগুলো কিন্তু একই নিয়মে কিন্তু হবে। এরপর যদি দেখি মানে মূর্ধন্য ষ নিয়মগুলো কতগুলো শব্দ আছে যেগুলো স্বভাবতই মূর্ধন্য ষ হয়, এর বাইরে অনেকগুলো আছে, কিন্তু আপনাদের বাংলা ব্যাকরণ বইয়ে এই কয়েকটা শব্দ আছে এবং এই কয়েকটা শব্দ মোটামুটি আসে পরীক্ষায়। যেমন ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঔষা, পোষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, তারপর হচ্ছে আপনার ভূষণ, দেশ ইত্যাদি। এসব শব্দগুলো কোনো নিয়ম মানে না, এগুলো মানে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। এটাই কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু কোনো নিয়ম মানে না। আরেকটা কথা, নত্ন এবং সত্যবিধান শুধুমাত্র কিন্তু তৎসম শব্দে হয়, অন্য কোনো শব্দে কিন্তু হবে না। বিদেশি শব্দ, ফার্সি, আরবি যাই বলুন সেগুলোতে কিন্তু হবে না। এই হচ্ছে নত্ন এবং সত্যবিধান নিয়ে কথা। এরপর যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে এই টপিক নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও বানানোর চেষ্টা করব সমস্যার সলভ নিয়ে। তো এই হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে আসসালামু আলাইকুম।